আজকে আমি তোমাদের আলোচনা করব অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম, খুবই ইম্পর্টেন্ট। তো অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম আমরা জানি আসলে প্রতিটি মৌলই স্থিতিশীলতা অর্জন করতে চায়। তো স্থিতিশীলতা অর্জনের জন্য সে ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে অথবা শেয়ার করে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস গঠন করে। তো আমরা একটু নিষ্ক্রিয় গ্যাসগুলো একটু দেখি তাদের ইলেকট্রন বিন্যাসটা কেমন। দেখো, হিলিয়াম 2 1s2, হিলিয়াম, তারপরে হচ্ছে নিয়ন 1s2 2s2 2p6। তো এখানে দেখো 2 8, এটাকে আমরা লিখতে পারি। তারপর দেখো আর্গন আমরা যদি লিখি 18 1s2 2s2 2p6 3s2 3p6। তো দেখো এখানে 2 8 8 হিলিয়াম, নিয়ন, আর্গন। তারপরে আমরা ক্রিপ্টন লিখি এখন। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6। তো এখানে 2 8 18 8, তাই না? এখন তারপরে দেখো ক্রিপ্টনের পরে আমরা জেননের লিখি 54। আমরা একটু সরাসরি ভাবে লিখি 2 8 18 18 8। তারপরে যে আমরা রেডনের লিখি ইলেকট্রন বিন্যাস 86 2 8 18 32 18 8। তো খেয়াল করে দেখো সবগুলো মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস কেমন? s2p6 s2p6 s2p6। এদেরও এরকম লাস্ট হবে 5s2 5 6 6s2 6p6। তো তার মানে কি সর্বশেষ ইলেকট্রন বিন্যাস কেমন? s2p6। এটাকে আমরা যদি আমরা ns2 np6 লিখি, তাই না? তো এখন দেখো তার মানে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন আছে। তো প্রতিটা মৌলই এরকম সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করতে চায়। তো দেখো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। দেখো সোডিয়াম ক্লোরাইড যদি আমরা এক্সাম্পল দিই, সোডিয়াম ক্লোরাইড দেখতে পারো যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এ কি করে? সোডিয়ামের যদি আমরা দেখো 1s2 2s2 2p6 3s1। তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে 2 8 1। তো এই দেখো 2 8 1 এর নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এটি। তো এ কি করবে? একটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। দেখো তার মানে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হলো। তো তখন তার ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 8, অর্থাৎ সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। তো সোডিয়াম আয়ন হলো। তারপর দেখো ক্লোরাইডের ক্ষেত্রে কি হয়েছে? ক্লোরাইডে দেখো 17 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো 2 8 7। দেখো এ নিকটবর্তী ইলেকট্রন বিন্যাস কি? আর্গন। তাহলে দেখো সে 7টি ইলেকট্রন বিন্যাস আছে, সে একটি ইলেকট্রন গ্রহণ করলেই কি হবে? আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, তাই না? একটি ইলেকট্রন গ্রহণ করতে পারলে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তারপরে কি দেখো ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কি হয়ে গেল? সে ক্লোরাইড। এইভাবে দেখো দুইটা মৌলেরই সর্বশেষ শক্তি স্তরে কি হলো? 8টি ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। তার মানে আমরা বলতে পারি যৌগ গঠনের বা অণু গঠনের সময় মৌল সমূহের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বিন্যাস বা 8টি ইলেকট্রন অর্জন করার প্রবণতাকে বলা হয় অষ্টক নিয়ম বা রুল অফ অক্টেট। ঠিক আছে? তো এখন আমরা আরো কিছু এক্সাম্পল করতে পারি। তো খেয়াল করে দেখো ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইডে আসতে পারে আমরা খেয়াল করে দেখো ক্যালসিয়ামের দেখো পারমাণবিক সংখ্যা কত? 20 দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। এটাকে যদি আমরা আনি, দেখো খেয়াল করে দেখো এটাকে যদি আমরা আনতে পারি, দেখো 2 8 8 2। তো দেখো এই সর্বশেষ শক্তির 2টি ইলেকট্রন আছে, যে 2টি ইলেকট্রন ত্যাগ করে দিলে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, তাই না? তাহলে দেখো ক্যালসিয়াম 2+ হয়, মানে কি 2টি ইলেকট্রন ত্যাগ করে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। অক্সিজেনের দেখো খেয়াল করে দেখো সেই সর্বশেষ শক্তি দেখো ইলেকট্রন আছে 8টি, এর পারমাণবিক সংখ্যা 8।
তো দেখো 1:2:2p4, দেখো তাহলে 2:6, তাই না, 2:6। তো এখন আসতে পারো তাহলে এই কি করে, দুইটি ইলেকট্রন সে গ্রহণ করে, করে সে কি হয়, হচ্ছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তখন তার হলো কি O2-, তাহলে তার ইলেকট্রন বিন্যাস হলো কি 2, 8, অর্থাৎ তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস সে অর্জন করে। এইভাবে এভাবে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এইভাবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড গঠিত হয়। ঠিক আছে, এখন আসতে পারি আমরা 2 এর নিয়মে। তো 2 এর নিয়মে খেয়াল করে দেখবা যে সবসময় যৌগক সমূহের বা অণুসমূহের গঠনে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে না। দেখা গেছে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন দিয়ে সব যৌগের গঠন ব্যাখ্যা করা যায় না বা সব অণুর গঠন ব্যাখ্যা করা যায় না। তো সেক্ষেত্রে কি হয়, সর্বশেষ শক্তি স্তরে একাধিক জোড় ইলেকট্রন থাকে। তো সেটা আমরা দেখতে পারি, খেয়াল করে দেখো। আমরা যদি এখন হাইড্রোজেনের ক্ষেত্রে আসি, দেখো 1s1, ঠিক আছে, 1s1 সেটা খেয়াল করে দেখো। আমরা যখন হাইড্রোজেনকে আঁকি, দেখো তাহলে এই সর্বশেষ একটি মাত্র ইলেকট্রন আছে। আরেকটি হাইড্রোজেনকে যদি আমরা নেই, খেয়াল করে দেখো এই সর্বশেষ কটা আছে, একটা ইলেকট্রন আছে। সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। তো দেখো, খেয়াল করে দেখো, যখন তো সর্বশেষ এরা যখন ইলেকট্রন শেয়ার করবে তখন কি হবে, দেখো এই যে একটি ইলেকট্রন হাইড্রোজেন দিল, আরেকটা হাইড্রোজেন দিল, সর্বশেষ তুমি দুইটি ইলেকট্রন থাকে। এরকম এক জোড়া ইলেকট্রন আছে। আবার আমরা যখন বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আসি, দেখো BeCl2, বেরিলিয়ামের ক্ষেত্রে খেয়াল করে দেখো। তো বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো তো আমাদের এখানে দুইটি শক্তি স্তর আছে। বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা আসতে পারি এরকম, দেখো 1, 2। তো কি করে সে বেরিলিয়াম ক্লোরাইড ক্ষেত্রে, সে কি করে সর্বশেষ শক্তি স্তরে এখানে একটি ইলেকট্রন আছে, এখানে একটি ইলেকট্রন আছে, সে এই ইলেকট্রনটা কি আরেকটা ইলেকট্রনকে শেয়ার করবে, এই ইলেকট্রনকে আরেকটা ইলেকট্রনকে শেয়ার করবে। সর্বশেষ শক্তি স্তরে কি হয়, দেখো দুই জোড়া ইলেকট্রন থাকে, তাই না, বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। এটাও একটা দেখো তাহলে কি দুই জোড়া ইলেকট্রন থাকে। আমরা দেখো আসি বোরন ফ্লোরাইডের ক্ষেত্রে, BF3 বা বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখো বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে কি হয়, আমরা যে একটা বোরন ট্রাইফ্লোরাইডটা আঁকি, বড় করে এঁকে দিচ্ছি, দেখো। তো এর দুইটি ইলেকট্রন থাকলো, দেখো 1, 2, 3, তিনটা ইলেকট্রন থাকে বিজোড়। তো এই তিনটি ইলেকট্রন কি করে, আরো তিনটি ইলেকট্রন শেয়ার করে, এরকম ভাবে তিনটি ইলেকট্রন সাথে শেয়ার করলো। তো সর্বশেষ কয় জোড়া ইলেকট্রন আছে, 3 জোড়া ইলেকট্রন আছে। এটা হচ্ছে 2 এর নিয়ম, সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে 2 এর নিয়ম। প্রথমে আরেকটা জিনিস ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, আমরা অক্সিজেনের যখন ডায়াগ্রাম বলবে সেটা আমরা কিভাবে আঁকবো। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তো এইটা যখন আমরা ডায়াগ্রাম বলি, দেখো 1s2, 2s2, 2p4। দেখবা অক্সিজেনের ডায়াগ্রাম আঁকানোর সময় দেখবা এইভাবে আঁকে, 1, 2, এইভাবে দেখো আঁকেছে, এইভাবে। হ্যাঁ, দেখো 2, 4, 6 আর 2, 8। দেখো দুইটা ইলেকট্রন একসাথে লিখেছে, এই দুইটা ইলেকট্রন একসাথে লিখেছে, আর এই দুইটা ইলেকট্রন আলাদা আলাদা লিখেছে। এটা কেন করেছে এটা আমি একটু এখন ব্যাখ্যা করব। তো খেয়াল করে দেখো, অক্সিজেন যদি আমরা ভেঙে লিখি 1s2, 2s2, 2px, 2py, 2pz। দেখো আমরা তাহলে কি ইলেকট্রন কি হয়, আস্তে আস্তে ক্রমান্বয়ে প্রবেশ করে। দেখো 1, 1, 1, আবার প্রথম থেকে প্রবেশ করবে। তো দেখো আমরা যখন 1s2 এখানে দুইটা ইলেকট্রন দিলাম, দেখো বাইরের স্তরে 2s2 দুইটা ইলেকট্রন দিলাম, দুইটা আছে এখানে, দেখো দুইটা আছে, প্রথমে একটা আছে তারপর আরেকটা আছে। আমরা এটা এইভাবে লিখতে পারি। দেখো তাহলে এখানে দুইটা ইলেকট্রন, এখানে প্রথমে আমরা দুইটা ইলেকট্রন দিয়েছি, তারপর এখানে দুইটা দিলাম, তারপর এখানে একটা, এখানে আরেকটা, তাই না। এই বিজোড় ইলেকট্রনগুলো আমরা একসাথে লিখি, তাই না, এইভাবে লিখি। তো এখন আসো খেয়াল করে দেখো, আমরা যখন ফ্লোরিনের ক্ষেত্রে আসি, ফ্লোরিনের ক্ষেত্রে যদি আসে, দেখো ফ্লোরিনের কত 9। তো এখন আসো 1s2, 2s2, 2p5। এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা আমরা কিভাবে লিখবো। দেখো আমরা একটা ভেঙে লিখি 1s2, 2s2, 2px, 2py, 2pz। আমরা প্রথমে একটা একটা করে ইলেকট্রন দিলাম, তাই না।
তারপরে হবে প্রথমে, তারপর আরেকটা যাবে এখানে, তারপরে আরেকটা যাবে, তাই এখানে একটা, এখানে জোড় ইলেকট্রন, এখানে জোড় ইলেকট্রন, একটা মাত্র বিজোড় ইলেকট্রন। তার মানে আমরা চিত্র আঁকতে পারি, খেয়াল করে দেখো, এক দুইটা শক্তি স্তর। তো আমরা প্রথমে দুইটা ভিতরে ইলেকট্রন দিলাম, তাহলে এখানে এই দুইটা, তারপরে এই দুইটা, তারপরে এই দুইটা, আর এই যে এখানে একটা, এই একটা ইলেকট্রন মূলত বন্ধন গঠন করে, এই সেই ইলেকট্রন ত্যাগ করে অথবা শেয়ার করে। তাহলে আমাদের BF3, তার মানে আমরা যখন বোরনের সাথে ইলেকট্রন বন্ধন গ্রহণ করছিল, দেখো খেয়াল করে দেখো, সেই ইলেকট্রনকে বোরনকে একটা দিয়েছিল। ঠিক একইভাবে এই পাশেও আরেকটা ফ্লোরিন, আরেকটা ফ্লোরিন, ফ্লোরিন মানে বি, এটা বোরন, এটা হচ্ছে ফ্লোরিন। এইভাবে এখন দেখো এখানে এই যে বোরন একটা ফ্লোরিনের সাথে বন্ধন সৃষ্টি করলো, তাই না? তো এখন একইভাবে এই যে ফ্লোরিনের অন্য অন্য ইলেকট্রন, ফ্লোরিন বোরনের সাথে আরো দুইটা ফ্লোরিন বোরনের সাথে যুক্ত হবে। তো এখন আমরা হিসাব করতে পারি BF3 তে, তাহলে এটা একটা ফ্লোরিন, এটা একটা ফ্লোরিন, তাহলে এটা গঠনকৃত হয়েছে কি BF3। তো আমরা যখন হিসাব করি, দেখো ফ্লোরিনের, এই ফ্লোরিনের সর্বশেষ শক্তি হচ্ছে দেখো 2 4 6 8, এটার অষ্টক পূরণ হয়েছে। এটা দেখো 2 4 6 8, এটার অষ্টক 2 4 6 8। বাট বোরনের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে দুইটা, এখানে চারটা, এখানে 2 4 আর 2 6, তো 6টি ইলেকট্রন আছে। তার মানে 6টা মানে কি 3 জোড়া, তাই না? ঠিক একইভাবে অষ্টক নিয়মকে আবার 2 এর নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায়। 8টা ইলেকট্রন মানে কি ফ্লোরিনের 8টা ইলেকট্রন, তাই না? এটা হচ্ছে তোমার মানে 4 জোড়া ইলেকট্রন আছে, তাই না? আমরা অষ্টক নিয়মকে 2 এর নিয়ম দিয়ে ব্যাখ্যা করি। 2 এর নিয়মটা খুবই আধুনিক, সব গঠনকে, সব মৌলের যৌগের গঠনকে ব্যাখ্যা করা যায়। এটা হচ্ছে BF3 এর গঠন। তো আরেকটা এখানে কথা বলা যায়, তো এই যে এখানে দুইটা যে ইলেকট্রন আছে, এটাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। তো খেয়াল করে দেখো, আমরা যদি এখানে আঁকি অক্সিজেনের ডায়াগ্রামটা, যদি আবার আঁকি আমরা এখানে, খেয়াল করে দেখো, 1 2। তো আমরা এটাকে ডায়াগ্রাম আঁকলাম, এই দুটো ইলেকট্রন আমরা দিলাম, এই দুটো ইলেকট্রন আমরা দিলাম 1 2, এই যে 2। তো এই জোড়া ইলেকট্রন, এটাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। আর এই যে এখানে একটা করে ইলেকট্রন আছে, এটাকে বলা হয় সিঙ্গেল ইলেকট্রন। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার মুক্ত জোড়, বন্ধন জোড়, সেটা আমরা পরে সমযোজী বন্ধনের ডিটেলস আলোচনা করবো। জাস্ট এখানে আমরা বলবো এগুলো হচ্ছে মুক্ত জোড়। আর যখন এটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন, এরাই মূলত বন্ধন সৃষ্টি করে। আর এরা যখন বন্ধন সৃষ্টি করবে, এরা তখন বন্ধন জোড় হয়ে যাবে, ঠিক আছে? যেমন এই যে এখানে খেয়াল করে রাখো, এরা কি হচ্ছে বন্ধন জোড়, আর এটা কি মুক্ত জোড়। মুক্ত জোড় ইলেকট্রন কোনো কিছু, কোনো বন্ধন গঠন করে না, তার ইলেকট্রন ত্যাগও করে না, আবার গ্রহণও করে না। তার মানে আমরা অক্সিজেনে বলতে পারি, দেখো এখানে হচ্ছে দুইটা, এক জোড়া, দুই জোড়া, এটা হচ্ছে মুক্ত জোড়, আর এগুলো হচ্ছে সিঙ্গল ইলেকট্রন, ঠিক আছে? তাহলে আমরা সুন্দরভাবে অষ্টক নিয়ম এবং 2 এর নিয়ম ব্যাখ্যা করলাম। আগামী ক্লাসে আমরা আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন নিয়ে পড়ব ইনশাআল্লাহ।